নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব রাঙা আলুর ভাজা পিঠের রেসিপি। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেনই কতটা সুন্দর খেতে হয় এই পিঠে, আর যারা বানাননি এখনও অবধি তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ভাজা পিঠের রেসিপি। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানোও খুব সহজ। তার জন্য কিন্তু প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা কিন্তু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপরে নারকেলটা পাক দেওয়ার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ আখের গুড়। এখানে আপনারা চাইলে কিন্তু পাটালি গুড়েরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আখের গুড়ের ব্যবহার করেছি। আর যেহেতু এখন শীতকাল, আখের গুড়টা একটু চাপ হয়ে রয়েছে, সেই জন্য কিন্তু এটা গলতে একটু টাইম লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু গুড়টা নারকেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে কি হবে, নারকেলটা কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো হবে না পুরটা। সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু নারকেলের সঙ্গে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে যাতে একটা খুব সুন্দর একটা পাক চলে আসে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় পিঠেটা। রাঙা আলু তো নানান রকম রেসিপি আমরা ট্রাই করেই থাকি, এই ভাজা পিঠের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। এতটাই সুন্দর খেতে হয়, বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আমি কিন্তু গুড়টা খুব সুন্দর করে কিন্তু নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুড়টা কিন্তু প্রায় গলতে শুরু করেছে, কারণ যেহেতু শীতকাল বললাম গুড়টা কিন্তু চাপ হয়ে রয়েছে। এখানে আপনারা চাইলে কিন্তু নলেন গুড় বা খেজুর গুড়েরও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় যে কোনো পুর ভরা পিঠেতে পুরটা যদি পাটালি গুড় বা আখের গুড় দিয়ে করা হয় তবে কিন্তু পুরটার টেস্টটা ভালো হয়, কারণ দুটো গুড়ের কিন্তু টেস্ট আলাদা হয়। পাটালি গুড়ের যেমন টেস্ট আলাদা তেমন নলেন গুড়ের টেস্ট আলাদা, আর আখের গুড়ের তো টেস্ট আলাদাই হয়। সেই জন্য কিন্তু আমি প্রেফার করি পুরটা পাটালি গুড়ের চাইতেও আখের গুড় দিয়ে করার। খুব সুন্দর করে কিন্তু নারকেলটা ভেজে নিয়েছি, এরপর বেশ খানিকটা পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু পুরটা খুব ভালোভাবে কিন্তু পাক হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে আমাদের কিন্তু নারকেলের পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু পুরটা নারকেলের ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু খোয়া ক্ষীরেরও পুর বানাতে পারেন। আপনাদের পছন্দ মতো পুর কিন্তু আপনারা দিতে পারেন। আমি এখানে নারকেলের পুরটা দিয়েছি আর সেটা কিন্তু আখের গুড় দিয়ে করেছি। আপনারা যদি চান তো চিনিরও ব্যবহার করতে পারেন, তবে আখের গুড় দিয়ে করলে কিন্তু পুরটার টেস্টও ভালো হয়। স্বাস্থ্যসম্মত বলেই কিন্তু আমি এখানে আখের গুড়টা দিয়েছি। চিনিটা তো একেবারে খাওয়া উচিত না, তাও আপনারা যদি চান তো চিনি ব্যবহার করতে পারেন। এরপরে কিন্তু আমি এখানে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা লেবুর টুকরো দিয়েছি যাতে পাত্রটা যখন ফুটবে গরম জলটা কালো না হয়ে যায়, সেই জন্য কিন্তু লেবুর টুকরো জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রাখা রাঙা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেশ অনেকগুলো রাঙা আলু ব্যবহার করেছি, প্রায় হচ্ছে 10-12টা মতো রাঙা আলু কিন্তু এখানে আমি দিয়েছি। যেহেতু আমি একটু বেশি পরিমাণে বানাবো সেই জন্য কিন্তু আমি এখানে অনেকটা পরিমাণেই রাঙা আলুর ব্যবহার করেছি। আপনারা যে যেমন পরিমাণ বানাতে চাইছেন সেই পরিমাণ মতো কিন্তু এখানে রাঙা আলুটা ব্যবহার করবেন। রাঙা আলুটা একটু বেশি দিলে কি হয়, চালের গুঁড়োর সঙ্গে যখন মাখবো, চালের গুঁড়োর চাইতে যদি রাঙা আলুটা বেশি হয় খেতে বেশ ভালো হয়। সেই জন্য কিন্তু আমি এখানে রাঙা আলুটা বেশি দিয়েছি। দিয়ে কিন্তু ঢাকা দিয়ে 12 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আলু কি করে অনেকে, এই রাঙা আলুটা টুকরো করে জলের মধ্যে সেদ্ধ করে নেয় বা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দেয়। এতে কি হয়, আলুর যে পুষ্টিগুণ সেটা কিন্তু জলের সাথে বেরিয়ে যায়। তা কিন্তু একেবারে করাই উচিত না। আপনারা যদি এইভাবে ভাপিয়ে নেন আলুটা, খুব সহজেই দেখবেন আলুটা সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 12 মিনিট হাতে সময় নিয়ে যদি লো টু মিডিয়াম ফ্লেমে আলুটা ভাপিয়ে নেওয়া যায়, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর আলুর যে পুষ্টিগুণ সেটাও কিন্তু রাঙালুর মধ্যেই থাকে, মানে জলের সাথে কিন্তু বেরিয়ে যায় না। তাই আমি বলবো জলে সেদ্ধ করে নেওয়ার চাইতে কিন্তু এভাবে ভাপিয়ে নেওয়াটা বেশি স্বাস্থ্যসম্মত। দিয়ে কিন্তু দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি। যখন আমাদের মনে হবে যে আমরা হাতে করে আলুর খোসাটা ছাড়াতে পারবো, তখন কিন্তু এখানে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। দেখেই বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু ভাপানোও হয়ে যায় আর আলুর খোসাটা কিন্তু খুব সহজে ছাড়ানোও হয়ে যায়। খুব একটা বেশি কিন্তু কষ্টকর না ব্যাপারটা, আর খেতেও বেশ ভালো হয় এই পিঠেটায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন আলুর খোসাটা কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি এখানে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে আলুটা ম্যাশ করে নিচ্ছি। দেখুন
দেখলেই বুঝতে পারবেন যে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে বলেই কিন্তু ম্যাশারের সাহায্যে এত ভালোভাবে ম্যাশ করা যাচ্ছে। আপনাদের কাছে যদি ম্যাশার না থাকে, একটা কাঁটা চামচের সাথেও কিন্তু আলুটা খুব ভালো করে একটু ম্যাশারের মতো করে ম্যাশ করে নিতে পারেন। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ মতো চালের গুঁড়ো। আমি এখানে 6-7টা মতো আলু নিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি 1.5 বাটি চালের গুঁড়ো, তারপরে পরিমাণ মতো নুনটা কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কোনো প্রকার জলের ব্যবহার করা যাবে না। দেখলেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের কোনোভাবে জলের এক বিন্দুও জলের ব্যবহার করতে হয়নি। শুকনো উপকরণের সাথে আলুটা কিন্তু খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমাদের মাখাটা হয়ে গিয়েছে, একদম সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। খুব একটা বেশি নরম করে মাখারও প্রয়োজন নেই, আবার খুব একটা বেশি শক্তও করতে হবে না। ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে আমরা যেহেতু পুর ভরবো সেই জন্য কিন্তু বাটির মতো একটা শেপ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমরা যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাও কিন্তু আমাদের এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। অবশ্যই করে কিন্তু পুরটা ঠান্ডা করে নেবার পরেই কিন্তু পুরটা ভরবেন। পুরটা দেওয়ার পরে কিন্তু এইভাবে দেখুন খুব সুন্দর করে কিন্তু হাতের সাহায্যে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। আর আমি এখানে গোল গোল বলের আকারে করেছি, দেখতে ভীষণ ভালো হয়, সেই জন্য কিন্তু আমি এইভাবে শেপটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুলি পিঠের মতো শেপ দিতে পারেন বা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপও দিতে পারেন। আমি আপনাদেরকে আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। হাতে কিন্তু কোনো প্রকার তেল মাখতে হয় না, খুব সহজেই কিন্তু এই বাটিগুলো ডোটা থেকে বাটিগুলো বানিয়ে নেওয়া যায় এবং পুরটাও খুব সহজে ভরে নেওয়া যায়। খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ হয়। আশা করছি আপনারা হয়তো এই রেসিপিটা অনেকেই বাড়িতে বানিয়েছেন, কিন্তু যারা বানাননি তারা কিন্তু অবশ্যই করে, এই সিজনে তো এখন রাঙালু পাওয়া যাচ্ছে, অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার বানাবেন, দেখবেন ভীষণ ভালো হয় খেতে। এটা চাইলে কিন্তু আপনারা কিন্তু চিনির শিরা করে রসের মধ্যেও ফেলতে পারেন, তবে আমার বাড়িতে যেহেতু রসালো পিঠে খুব একটা বেশি কেউ পছন্দ করে না, সেই জন্য কিন্তু আমি এখানে ভাজা পিঠে হিসেবেই বানিয়েছি। রসে ফেললে কিন্তু ওটা রসালো পিঠে হয়ে যাবে। একই পদ্ধতি, শুধু চিনির শিরা করে কিন্তু রসে ফেলে দিলেই হবে। দেখুন আমি কিন্তু এখানে আবারও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি কত সহজে কিন্তু বানিয়ে নেওয়া যাচ্ছে। আমি এখানে আবারও বলছি, আমি এখানে গোলাকার শেপ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুলি পিঠে বা যে কোনো পছন্দ মতো আপনারা শেপ ইচ্ছে মতো দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে গোলাকার করলে কি হয়, একটু সুন্দর লাগে দেখতে, বেশ অন্যরকম, পিঠের চাইতে একটু অন্যরকম লাগছে, সেই জন্য কিন্তু আমি এইভাবে গোলাকার শেপ দিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে যেহেতু ডুবো তেলে ভাজবো, সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল যখন খুব ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম হয়ে যাবে, তখন কিন্তু আমরা এক এক করে যে বানিয়ে রেখেছিলাম পিঠেগুলো, সেই পিঠেগুলো কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দেব। একেবারে তো সব পিঠেগুলো ভাজা যাবে না, যেহেতু অনেকগুলো পিঠে রয়েছে, তাই আমি এখানে যতগুলো একসাথে ভাজা যাবে ততগুলো পিঠে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তেলের মধ্যে দিলে কড়াইয়ের গায়ে লেগে যাবে কিনা বা ছেড়ে যেতে পারে কিনা, একেবারে কিচ্ছু হবে না। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে, কড়াইয়ের গায়ে একটুও লাগবে না। আপনারা যদি দেওয়ার সাথে সাথে কোনো হাতা বা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়াও করেন, তাতেও কিন্তু কড়াইয়ের গায়ে চিপকে যাবে না বা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আমার এখানে কড়াই সাইজটা ছোট বলে আমি এখানে একেবারে সব পিঠে ভাজতে পারিনি, 8-9টা মতো ভেজেছি একটা ব্যাচে, তার পরের ব্যাচে আবার ভাজবো। আপনাদের যদি বড় কড়াই হয়ে থাকে, একসঙ্গে কিন্তু অনায়াসে 12-15টা ভেজে নিতে পারেন, কারণ এই পিঠেগুলো এতটাই নরম হয়, অথচ কিন্তু কড়াইয়ের গায়ে লাগে না, একটু ফেটে যায় না। দেখলেই বুঝতে পারবেন যে ভেতরে যে পুরটা সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না ফেটে, যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে যে ফেটে গেল পিঠেটা বা বাইরে বেরিয়ে যাচ্ছে বা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তা কিন্তু একেবারে না। ভীষণই সহজ পদ্ধতিতে বানানো হয় পিঠেটার, খেতে কিন্তু বেশ ভালো হয়। দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, ভীষণ লালচে করে কিন্তু পিঠেটা ভেজে নেব। লালচে করে ভাজলেই কিন্তু পিঠেটা বেশি ভালো খেতে হয়, সেই জন্য কিন্তু আমি একটু কড়া করে ভাজবো। আপনারা যদি কড়া ভাজাটা পছন্দ না করেন, হালকা গোল্ডেন ব্রাউন কালার, দেখুন এখন যেরকম গোল্ডেন ব্রাউন কালারটা এসছে, ঠিক এই পর্যায়েও তুলে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে আমি কিন্তু একটু কড়া করে ভাজা হলে খেতে পছন্দ করি বলে কিন্তু আমি এখানে কড়া করে ভেজেছি। আর কড়া করে ভাজা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই কিন্তু আমি এখানে কড়া করে ভেজেছি, একদম লালচে লালচে করে ভেজেছি। হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। আমার কিন্তু এখানে এক একটা ব্যাচের পিঠে ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিট মতো লেগেছে, কারণ বারবার নাড়াচাড়া করে কিন্তু পিঠেগুলো ভাজতে একটু সময় দিতে হবে, তবেই কিন্তু পিঠেগুলো লালচে করে ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে।
কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লালচে করে আমি ভেজেছি। এই পর্যায়ে কিন্তু আমাদের পিঠেটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে কিন্তু পিঠেগুলো তুলে নিচ্ছি। দেখতে না যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়। যারা বাড়িতে বানিয়েছেন তারা কিন্তু জানেন যে এটা কতটা সুন্দর খেতে হয়। আর যারা বানাননি, এই সিজনে কিন্তু একবার হলেও রাঙা আলু দিয়ে এই পিঠের রেসিপিটা ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই অনবদ্য খেতে হয়। আমি কিন্তু এখানে একটা ব্যাচের পিঠেগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। পরের যে ব্যাচটা ছিল, মানে বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এক এক করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোও কিন্তু খুব ভালো করে লালচে করে এর মধ্যে ভেজে নেব। হাতে একটু সময় নিয়ে ভাজলে কী হয়, পিঠেগুলো ভাজাও হয়, ভেতর থেকেও পিঠেটা সেদ্ধ হবে। কারণ যেহেতু চালের গুঁড়ো রয়েছে বলে কিন্তু ভাববার কোনো কারণ নেই যে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে, এক্কেবারে না। বরং ঠান্ডা হয়ে গেলে আরও নরম হয়, এতটাই সুন্দর খেতে হয়। একবার আমার কথা শুনে বানিয়ে দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমার কিন্তু পিঠেগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর কিন্তু লালচে লালচে করে কিন্তু আমি এখানে পিঠেগুলো ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে পিঠেগুলো তুলে নেব। দেখুন এতটা সুন্দর দেখতে হয়েছে যে কি বলবো, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আমাদের কিন্তু পিঠেগুলো যেহেতু একেবারে রেডি হয়ে গিয়েছে ভেজে, সেই জন্য কিন্তু আমি এখানে এই পর্যায়ে পিঠেগুলো তুলে নিচ্ছি। তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থেকে কিন্তু থাকতে হবে।